সুপ্রভাত প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই খুবই ভালো রয়েছো। আজকের ক্লাসের টপিক হচ্ছে একাদশ অধ্যায় জীবন বীমার প্রকারভেদের লাস্ট কিছু প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। জীবন বীমার প্রকারভেদের মধ্যে গত দুইটি ক্লাসে আমরা বেশ কিছু প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসের মাধ্যমে আমরা জীবন বীমার প্রকারভেদ এই টপিকটি শেষ করব। আমি তোমাদের নিয়মিত ফিন্যান্স টিচার বিজয় মজুমদার, লেকচারার অফ ফিন্যান্স ডিপার্টমেন্ট, ক্যামব্রিয়ান কলেজ চিটং থেকে বলছি। আজকের যে টপিকটি সেটি হচ্ছে বীমা সালামি পরিশোধের পদ্ধতির ভিত্তিতে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে একক কিস্তি বীমাপত্র আর একটি হচ্ছে সমকিস্তি বীমাপত্র। একক কিস্তি বীমাপত্র বলতে আলটিমেটলি আমরা কি বুঝবো সেটা নিয়ে প্রথমে একটু আলোচনা করছি। বলা হচ্ছে বীমাপত্র খোলার সময় বীমা অঙ্কের জন্য একক কিস্তিতে বীমা গ্রহীতা পুরো প্রিমিয়াম বা সালামি বীমাকারীকে প্রদান করে যে বীমাপত্র খোলে তাকে একক কিস্তি সম্পন্ন বীমাপত্র বলা হয়। এর মানে হচ্ছে বীমাকারী যে প্রিমিয়ামটা প্রদান করবে, বীমা গ্রহীতা বীমাকারীকে যে প্রিমিয়ামটা প্রদান করবে সে প্রিমিয়ামটা বীমাপত্র খোলার সাথে সাথে একটি মাত্র কিস্তির মাধ্যমে পুরো প্রিমিয়ামটা প্রদান করতে হবে, আর তখনই তাকে একক কিস্তি বীমাপত্র বলা হচ্ছে। সাধারণত অপেক্ষাকৃত কম সময়ের জন্য এই ধরনের বীমাপত্র ইস্যু করা হয়। একটি মাত্র কিস্তিতে এরূপ বীমাপত্রের প্রিমিয়াম পরিশোধ করতে হয় বিদায় এর অঙ্কটাও বেশ বড় হয়, যা সকল ধরনের বীমা গ্রহীতাদের জন্য সম্ভব হয় না। কারণ একটি মাত্র প্রিমিয়াম দেওয়া হয়, তো যার কারণে ওই একটা মাত্র প্রিমিয়ামের মাধ্যমেই কিন্তু সকল প্রিমিয়ামের সামেশন থাকে, সেখানের মধ্যে যোগফল থাকে। আর যার কারণে যেহেতু একটু অঙ্কটা বড়ই হয়, সকল কাস্টমারদের জন্য কিন্তু এটা পসিবল হয় না। আজীবন ও সাময়িক উভয়ের ক্ষেত্রে এই ধরনের বীমাপত্র আমরা লক্ষ্য করতে পারি। তো সেই ক্ষেত্রে তাহলে একক কিস্তি বীমাপত্রের মধ্যে যে বিষয়টা আলটিমেটলি বিষয় সেটা হচ্ছে একটি মাত্র কিস্তি অথবা একটি মাত্র প্রিমিয়ামের মাধ্যমে টোটাল বীমাপত্র খুলে ফেলা, এবং একটি মাত্র কিস্তির পরে আর কোনো কিস্তি প্রদান করতে হবে না, এবং সাধারণত এই কিস্তিটি একটু বড় অঙ্কের হয়, আর এটি সাধারণত স্বল্প সময়ের জন্য এই বীমাপত্রটি খোলা হয়ে থাকে। তখন আমরা তাকে একক কিস্তি বীমাপত্র বলবো। এবার আমরা চলে আসি সমকিস্তি বীমাপত্র। বলা হচ্ছে যে বীমাপত্রের বেলায় বীমাকৃত অঙ্কের বিপক্ষে প্রদত্ত প্রিমিয়াম মেয়াদ অনুযায়ী মোট কিস্তি নির্ধারণ পূর্বক সমকিস্তি সম্পন্ন করে আদায় করা হয় তাকে সমকিস্তি বীমাপত্র বলে। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা যেই একক কিস্তি সম্পন্ন বীমাপত্র পড়েছি সেটা তো হচ্ছে একটা মাত্র প্রিমিয়াম প্রদান করা হবে, কিন্তু এইখানে বলা হচ্ছে তুমি যদি 10 বছরের জন্য যদি বীমা করো তাহলে 10 বছরে তোমাকে 10টি কিস্তি দিতে হবে, প্রতি বছর একটি করে তোমাকে 10টি কিস্তি দিতে হবে। এবং তুমি যদি 10 লক্ষ টাকার যদি বীমা করো তাহলে 10 লক্ষ টাকার 10টি কিস্তি আসছে, প্রতি কিস্তিতে আসছে 1 লক্ষ টাকা। দ্যাট মিনস প্রতি বছরে তুমি একটা করে কিস্তি 1 লক্ষ টাকা হিসেবে বীমাকারীকে প্রদান করতে হবে। তখন দেখো প্রতি বছর যদি 1 লক্ষ 1 লক্ষ 1 লক্ষ করে দিতে থাকো তাহলে আলটিমেটলি এটা কিন্তু সমকিস্তি বীমাপত্র হচ্ছে। সাধারণত মেয়াদি বীমাপত্রের বেলায় এরূপ বীমাপত্রের প্রচলন সর্বাধিক। বীমা গ্রহীতার পক্ষে এরূপ কিস্তি প্রদান অনেক সহজ, কেননা কারণ হচ্ছে প্রতি বছর একটা করে কিস্তি প্রদান করতে হচ্ছে, যার কারণে প্রিমিয়ামের পরিমাণ কিছুটা কমে আসে। সো প্রতি বছর তাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিলেই চলতেছে, ওই জন্য এটা অনেক সহজ হয়ে কাস্টমারদের জন্য। এতে বীমা গ্রহীতা অনেকটা বাধ্যতামূলক সঞ্চয়ের সুযোগ ভোগ করে। দ্যাট মিনস হচ্ছে প্রতি বছরই যা তাকে যে প্রিমিয়ামটা প্রদান করতে হয় সেই প্রিমিয়ামটা কিন্তু তার মোটামুটি একটা সঞ্চয়ের মতো। প্রতি বছর বা প্রতি মাসে আমরা যেরকম ব্যাংকের মধ্যে ডিপিএস এ টাকা প্রদান করি, ঠিক একইভাবে এটাও অনেকটা সেই রকম হয়ে যায়। বর্তমানকালে জীবন বীমার ক্ষেত্রে এরূপ বীমাপত্রের ব্যবহারই সর্বাধিক, কেননা কারণ হচ্ছে ক্লায়েন্ট অথবা কাস্টমারের জন্য এই টাকাটা প্রতি বছর বা প্রতি নির্দিষ্ট সময় পর পর এই ছোট পরিমাণ প্রিমিয়াম প্রদান করাটা যেমন ইজি, আবার এটা কিন্তু একজন ক্লায়েন্ট অথবা কাস্টমারের জন্য বিনিয়োগ হিসেবে কাজ করে। দ্যাট মিনস হচ্ছে যে ব্যাংকে টাকা জমাটা না রেখে আমি এখানের মধ্যে যদি সমকিস্তি বীমাপত্র করি তাহলে দেখা যাচ্ছে আমি টাকাটাও রাখলাম, আবার বিমার ফ্যাসিলিটিটাও পেলাম। দ্যাট মিনস হচ্ছে বিনিয়োগ প্লাস বিমা ফ্যাসিলিটি দুইটাই কিন্তু আমি অ্যাট এ টাইম পেয়ে যাচ্ছি।
সো ওই জন্য বলা হচ্ছে এই সম্মুখস্থিত বিমাপত্রটা একটু বেশি জনপ্রিয়। এরপর চলে আসি আমরা বীমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে আমরা বীমা পত্রকে দুই ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে প্রথমটি হচ্ছে একক জীবন বীমা পত্র। একটু ভালো করে খেয়াল করো, বীমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে। আমরা জানি সাধারণত বীমা ব্যবসায়ের ক্ষেত্রে দুইটি পক্ষ থাকে। একটি হচ্ছে বীমা গ্রহীতা, যেই পক্ষ সাধারণত সম্পত্তির ঝুঁকি নিজে না নিয়ে, নিজের সম্পত্তির ঝুঁকিটা অথবা নিজের জীবনের ঝুঁকিটা নিজে না নিয়ে অন্য কোনো পক্ষের মাধ্যমে, অন্য কোনো পক্ষের কাছে হস্তান্তর করার মাধ্যমে এই সম্পত্তিটার একটি ঝুঁকি হস্তান্তর করতে চাই, তাকে আমরা সাধারণত বীমা গ্রহীতা বলছি। আরেকটি পক্ষ হচ্ছে বীমাকারী বা বীমা প্রতিষ্ঠান, যেই পক্ষটি অন্যের সম্পত্তির ঝুঁকি প্রিমিয়ামের বিনিময়ে নিজে গ্রহণ করে থাকে। সো বীমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে আমরা প্রথম যেই আইটেমটি পাচ্ছি বা প্রথম যে প্রকারভেদটি পাচ্ছি সেটি হচ্ছে একক জীবন বীমাপত্র। বলা হচ্ছে যে বীমাপত্রে একক কোনো ব্যক্তির জীবন বীমা করা হয় তাকে একক জীবন বীমাপত্র বলা হয়। দ্যাট মিনস হচ্ছে একটি বীমাপত্রে একজন মানুষের জীবনের জন্য বীমা করা হয়, তখন তাকে আমরা একক জীবন বীমাপত্র বলবো। এরূপ বীমাপত্রের মাধ্যমে বীমা গ্রহীতা নিজ জীবনের উপর বা বীমাযোগ্য স্বার্থ রয়েছে এমন কোনো ব্যক্তির উপর বীমা পলিসি গ্রহণ করতে পারে। একটু ভালো করে খেয়াল করো, বলা হচ্ছে নিজ জীবনের উপর। দ্যাট মিনস হচ্ছে আমি আমার জীবনের জন্য বীমা করতে পারবো। আবার বীমাযোগ্য স্বার্থ সাধারণত কার উপর থাকে? হাজব্যান্ডের জীবনের উপর ওয়াইফের বীমাযোগ্য স্বার্থ থাকে, আবার ওয়াইফের জীবনের উপর হাজব্যান্ডের বীমাযোগ্য স্বার্থ থাকে। তাহলে এই ধরনের বীমাযোগ্য স্বার্থ রয়েছে এমন ব্যক্তির জন্য আমি এই বীমাপত্রটি করতে পারবো। সাধারণভাবে বীমাপত্র এককই হয়ে থাকে। বর্তমানে আমরা বাংলাদেশে যেই জীবন বীমাগুলো করে থাকি এগুলো সাধারণত একজনের জন্যই করা হয়, দ্যাট মিনস একক জীবন বীমাপত্র হয়ে থাকে। তবে এই জায়গায় মনে রাখতে হবে যে বীমাযোগ্য স্বার্থটা খুবই ইম্পর্টেন্ট। দ্যাট মিনস তোমার বীমাযোগ্য স্বার্থ নেই এমন কোনো জীবনের উপর তুমি এই বীমাপত্রটি করতে পারবা না। এরপর আসছে বহু জীবন বীমাপত্র। এখান থেকেই বোঝা যাচ্ছে বহু জীবন মানে হচ্ছে একই বীমাপত্রের আন্ডারে যখন আমরা অনেকগুলো জীবনের বীমা করব, দ্যাট মিনস কয়েকজনের জন্য জীবন বীমা করতে চাচ্ছি, যখন সেটা একটা মাত্র পেপারের মাধ্যমে, একটা মাত্র কন্ট্রাক্টের মাধ্যমে কোম্পানির সাথে বীমা গ্রহীতার সম্পর্ক থাকবে, তখন তাকে আমরা বহু জীবন বীমাপত্র বলবো। বলা হচ্ছে এই ধরনের বীমাপত্রে একসাথে একাধিক ব্যক্তির বা বহুজনের জীবন বীমা করা হয়ে থাকে। গ্রুপ বীমা এই ধরনের জীবন বীমাপত্র হিসেবে গণ্য হলেও তার প্রকৃতি কিছুটা ভিন্নতর। দ্যাট মিনস বহু জীবন বীমাপত্রটা গ্রুপ বীমা থেকে কিছুটা অন্য টাইপের। তবে বহু জীবন মানে হচ্ছে অনেকগুলো মানুষের, কিছুটা সামঞ্জস্য থাকলেও পার্থক্য রয়েছে। তবে বহু জীবন বীমা আমরা আপাতত একটু পারফেক্টলি জেনে নিই, সেটা হচ্ছে কয়েকজন ব্যক্তির জীবন বীমাটা যখন আমরা একটি মাত্র বীমাপত্রের মাধ্যমে করতে পারবো তখন সেটাকে আমরা বহু জীবন বীমাপত্র বলছি। বহু জীবন বীমাপত্রকে দাবি পরিশোধের ভিত্তিতে বেসিক্যালি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আমরা একটি বলা হচ্ছে যৌথ জীবন বীমাপত্র, আর একটা হচ্ছে শেষ উত্তরজীবী বীমাপত্র। তাহলে এই প্রকারভেদগুলো হচ্ছে বহু জীবন বীমাপত্র। আমরা কিছুক্ষণ আগেই বলেছি বহু জীবন বীমাপত্র বলতে যখন একটি বীমাপত্রের আন্ডারে আমরা কয়েকজনের, একাধিক ব্যক্তি বা বহুজনের জীবন বীমা করে থাকি তখন তাকে আমরা বহু জীবন বীমাপত্র বলি। আর এই বহু জীবন বীমাপত্রকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা হচ্ছে, যৌথ জীবন বীমাপত্র, শেষ উত্তরজীবী জীবন বীমাপত্র। চলে আসি যৌথ জীবন বীমাপত্র বলতে কি বুঝে। বলা হচ্ছে এরূপ বীমাপত্রে একাধিক ব্যক্তির জীবন একটি বীমাপত্রে করা হয়। এতটুকু পর্যন্ত ঠিক আছে যে বহু জীবন বীমাপত্র তো এরকমই হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু বলা হচ্ছে এবং এদের যে কোনো একজনের মৃত্যুতেই বীমা দাবি পরিশোধ করা হয়। দ্যাট মিনস হচ্ছে ধরে নিলাম যে আমি 5 জনের জন্য এখানের মধ্যে একটি বহু জীবন বীমাপত্র করলাম এবং এই 5 জনের মধ্যে দেখা গেল জাস্ট হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে একজন ব্যক্তি মাত্র মারা গেল। দ্যাট মিনস মিস্টার করিম মারা গেল। মিস্টার করিম মারা যাওয়ার সাথে সাথে বাকি যে 4 জন ব্যক্তি কিন্তু বীমা যে দাবিটি বীমা কোম্পানি বীমা দাবিটি পরিশোধ করে দিল, তখন আমরা তাকে যৌথ জীবন বীমাপত্র বলছি।
সাধারণত অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের জন্য এরূপ বীমাপত্র বিশেষ উপযোগী। এতে প্রিমিয়ামের হার বেশি হয়, তবে ব্যক্তির সংখ্যা বিবেচনায় তা কম হয়ে থাকে। দ্যাট মিনস হচ্ছে এইখানের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কয়েকজন ব্যক্তির জন্য একটি মাত্র এখানে বীমাপত্র করা হবে, এটা যেমন ঠিক। আবার প্রথম একজন ব্যক্তি মাত্র মারা গেলেই শুধুমাত্র বাকি মেম্বারগণ টাকাটা পেয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে যৌথ জীবন বীমাপত্র। এরপর আসছি আমরা শেষ উত্তরজীবী বীমাপত্র। শেষ উত্তরজীবী বীমাপত্র বলতে বোঝাচ্ছে এরূপ বীমাপত্রের মাধ্যমে একাধিক ব্যক্তির জীবনকে একত্রে বীমা করা হয়। তবে বীমা দাবি পরিশোধের দিক থেকে যৌথ জীবন বীমার সাথে এর পার্থক্য হলো যৌথ জীবন বীমার বেলায় যে কোনো একজনের প্রথম মৃত্যুতেই বীমা পত্রের কার্যকারিতা শেষ হয় এবং বীমা দাবি পরিশোধ করা হয়, কিন্তু এই ক্ষেত্রে যৌথ বীমাকৃত জীবনের শেষ জীবিত ব্যক্তিটি মারা গেলে বীমা দাবি পরিশোধ করা হয়। সো একটু ভালো করে খেয়াল করো, আমরা কিছুক্ষণ আগে যেটা যৌথ জীবন বীমাপত্র পড়ছি সেটা হচ্ছে যে 5 জনের মধ্যে প্রথম একজন মারা গেলেই কিন্তু বাকিরা টাকাটা পেয়ে যাচ্ছে, কিন্তু শেষ উত্তরজীবী বীমাপত্রের মধ্যে কিন্তু প্রথম একজন না, একেবারে লাস্ট মেম্বার পর্যন্ত মরতে হবে। মানে হচ্ছে টোটাল 5 জনের মধ্যে লাস্ট একদম মানে হচ্ছে 5 জনই মারা যাইতে হবে। 5 জন মারা যাওয়ার পরে ওই 5 জন যাকে নমিনি করে যাবে বা যাকে মনোনীত করে যাবে ওই ব্যক্তি টাকাটা পাবে। সো শেষ উত্তরজীবী বীমাপত্র মানে হচ্ছে শেষ জন পর্যন্ত মারা যেতে হবে। এরপরে চলে আসি আমরা বীমা দাবি পরিশোধের পদ্ধতির ভিত্তিতে। আমরা বেসিক্যালি 2 ভাগে ভাগ করছি, একটি হচ্ছে এককালীন বা থোক বীমাপত্র আর একটা হচ্ছে বৃত্তি বা সমকিস্তি বীমাপত্র। এককালীন বা থোক বীমাপত্র হচ্ছে এককালীন বা থোক বীমাপত্রের বেলায় বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে একেবারে বা একই সময়ে দাবির সমস্ত অর্থ পরিশোধ করা হয়। সাধারণভাবে জীবন বীমাপত্র বলতে এই ধরনের বীমাপত্রকে বোঝায়। দ্যাট মিনস হচ্ছে তোমরা যদি একটু বিষয়টা হচ্ছে এইরকম যে তোমার হাজবেন্ডের জন্য তুমি হয়তোবা বীমাটা করলা, তোমার হাজবেন্ডের মৃত্যুর পরে নমিনি হচ্ছে তুমি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হাজবেন্ড মারা যাওয়ার কয়েকদিনের মধ্যে যখন ইনভেস্টিগেট করে সবকিছু পজিটিভ পেলো তখন বীমাকারী প্রতিষ্ঠান তুমি যদি 10 লক্ষ টাকার বীমা করে থাকো তাহলে টোটাল 10 লক্ষ টাকা একসাথে দিয়ে দিল তোমাকে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে এককালীন বা থোক বীমাপত্র। এই জন্য বলা হচ্ছে মেয়াদি বীমার ক্ষেত্রে ব্যক্তির মৃত্যুতে বা মেয়াদ পূর্তিতে এবং আজীবন ও সাময়িক বীমাপত্রে ব্যক্তির মৃত্যুর পর একত্রে বীমা দাবি অর্থ পরিশোধ করা হয়ে থাকে। এখানে বেসিক্যালি তোমাকে ফুল টাকাটা একসাথে দিয়ে দিবে, তখন সেটা হবে এককালীন বীমাপত্র অথবা থোক বীমাপত্র। এবার চলে আসি বৃত্তি বা কিস্তি বীমাপত্র। বলা হচ্ছে এরূপ বীমাপত্রের মাধ্যমে বীমা দাবি বা বীমাকৃত অঙ্ক একেবারে পরিশোধ করা হয় না। বীমাপত্রে উল্লিখিত নিয়মানুযায়ী দাবি উত্থাপিত হওয়ার পর নির্দিষ্ট সময় পরে কিস্তিতে বা বৃত্তি হিসাবে এরূপ অর্থ বীমাকারী পরিশোধ করে। দ্যাট মিনস হচ্ছে তোমার হাজবেন্ড মারা যাওয়ার পরে ঘটলো কি, তোমার হাজবেন্ড মারা যাওয়ার পরে বীমাকারী প্রতিষ্ঠান আসলো, কিভাবে মারা গেল সবকিছু ইনভেস্টিগেট করলো, ওখানে যে প্রত্যক্ষ কারণগুলো ছিল বীমা চুক্তিতে সেই দেখা গেল সেই প্রত্যক্ষ কারণের সাথেও কিন্তু এখানের মধ্যে ম্যাচিং হলো, মৃত্যুর কারণটা এখানে ম্যাচিং হলো, তাহলে বীমাকারী প্রতিষ্ঠান তোমাকে বীমাকৃত অর্থ পরিশোধ করতে বাধ্য। তবে সেই ক্ষেত্রে বলা হচ্ছে তোমাকে যে টোটাল 10 লক্ষ টাকা প্রদান করবে সেটা একসাথে প্রদান করছে না। এই জায়গায় বৃত্তি বা কিস্তি পদ্ধতিতে যেই বলা হচ্ছে যে তোমাকে একসাথে প্রদান না করে হয়তোবা তোমাকে প্রতি মাসে 2 লক্ষ টাকা করে প্রদান করে এইভাবে 5 মাসে তোমাকে টাকাটা প্রদান করবে, অথবা প্রতি মাসে 1 লক্ষ টাকার মাধ্যমে তোমাকে টোটাল 10 লক্ষ টাকাটা 10 মাসে প্রদান করবে। এই যে একটা কিস্তির মাধ্যমে বা বৃত্তির মাধ্যমে তোমাকে টোটাল টাকাটা পরিশোধ করছে, এটা কিন্তু একটু ভালো করে খেয়াল করো, এটা কিন্তু বীমা দাবি পরিশোধের পদ্ধতির উপর ভিত্তি করে বৃত্তি বা কিস্তি বীমাপত্র বলা হচ্ছে। সো এই জায়গায় হচ্ছে তোমাকে কিভাবে পরিশোধ করবে, যেমন এর আগে ছিল এককালীন বা থোক যেটা সেটা হচ্ছে তোমাকে এককালীন টাকাটা প্রদান করবে, আর এই জায়গায় বলা হচ্ছে তোমাকে বৃত্তি বা কিস্তি পদ্ধতিতে তোমাকে টাকাটা প্রদান করবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আসলে টোটাল যেই জীবন বীমার প্রকারভেদের বিভিন্ন আইটেমগুলো আমরা এই টোটাল তিনটা ক্লাসে আমরা কমপ্লিট করলাম। আশা করছি তোমরা এই বিষয়গুলো ভালো করে পড়াশোনা করবে এবং পড়াশোনার মাধ্যমে তোমরা প্রত্যেকটা আইটেম, ঠিক আছে, এখানের মধ্যে প্রত্যেকটা আইটেম সম্পর্কে ইউনিক ধারণা পেতে হবে, কারণ হচ্ছে এখানে একটার সাথে কিন্তু একটা অনেকটা জড়িত। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পরীক্ষায় যখন জ্ঞান অথবা অনুধাবন প্রশ্ন আসবে তোমরা কিন্তু কনফিউজড হয়ে যাবে যে কোনটার ক্ষেত্রে আসলে আমাদের মূল থিমটা কি ছিল। ওই জন্য কয়েকবার যদি তোমরা
নামগুলো ধরে ধরে পড়ো, যে নামগুলোর সাথে কিন্তু আমাদের থিমের একটা অ্যাডজাস্টমেন্ট রয়েছে। সো এই জিনিসটা যদি বুঝে বুঝে পড়ো, আশা করে প্রবলেম হবে না। সো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।